আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সেশনটা খুব ইন্টারেস্টিং, গেটিং ইউর ড্রিম জব, এবং আমার সাথে আছে কর্পোরেট টাস্কের সিইও নিয়াজ আহমেদ। থ্যাংক ইউ সো মাচ আমার এই শোতে আজকে আসার জন্য। এবং ভাইয়ার থেকে বেশি সিভি, ইন্টারভিউ, লিঙ্কডইন, বিডি জবস নিয়ে রিসার্চ করছে এমন মানুষ বাংলাদেশে আর একটা অনেক। এটাতে উনি চ্যাম্পিয়ন, এটাতে কোনো সন্দেহ নাই। উনি উনার পুরো লাইফটা ডেডিকেট করে দিচ্ছে হলো সিভি, ইন্টারভিউ, লিঙ্কডইন আর বিডি জবসকে। উনি মানুষজনকে হেল্প করে সিভি তৈরি করাতে, উনি মানুষজনকে হেল্প করে কিভাবে ইন্টারভিউতে ভালো করতে হয়, উনি মানুষজনকে হেল্প করে কিভাবে একটা প্রপার লিঙ্কডইন, কিভাবে একটা প্রপার বিডি জবের প্রোফাইল করা যায়। এবং আমাদের কিন্তু 10 মিনিটস গুলো অলরেডি উনার পুরো 4টা জিনিসের উপরে কোর্স আছে, যারা আরো ডিটেইলে স্টেপ বাই স্টেপ দেখতে চায় তারা কিন্তু দেখতে পারে। বাট আমি আজকে কথা বাড়াবো না। যেহেতু গেটিং এর ড্রিম জব, বাংলাদেশে বেকারত্বের সমস্যা একটা বিশাল সমস্যা। মেজরিটি অফ দ্য ইউথ এই চাকরি না পাওয়ার কারণে আইদার আনএমপ্লয়েড অথবা আন্ডার এমপ্লয়েড, তারা লাইফ নিয়ে প্যারা খাচ্ছে। তো আজকে আমাদের টার্গেট হলো তাদের লাইফটাকে একটু হলো প্যারাহীন করা। তো আমরা একেবারে স্টার্ট করতে চাই যে যখন আমি চাকরিতে যাবো, ফার্স্টে তো আমাদের কল তো পাওয়া লাগবে। তো ওটার জন্য দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, লিঙ্কডইন আর বিডি জবস। তো আমরা ওদের স্টার্ট করতে চাই। তো অনেকে হয়তো ব্যাপারে আইডিয়া নেই, অনেকে ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখবে, বাট অনেকে কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, বিডি জবস এর প্রোফাইল নাই। সো এর দিয়ে আমরা স্টার্ট করি। থ্যাংক ইউ, তোমার এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। তো যেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল এবং বিডি জবস প্রোফাইল, এই দুইটা হচ্ছে খুব অপরিহার্য আমাদের দেশের প্রেক্ষাপটে। কারণ আমরা কিছু জিনিসকে এস্টাবলিশ করে ফেলছি মানুষের মুখে মুখে, বা মিডিয়া ঠিক বলতে কি যে মানে নিজেরা মুখে মুখে বলতে গেলে যেমন যে লিঙ্ক ছাড়া চাকরি হয় না। অথচ আমি কিন্তু আমার চারপাশে তেমন কাউকে আমি আসলে চিনি না যে আসলে মামা, চাচা, খালার সুপারিশের জব হয়েছে, এরকম কিন্তু আমি আসলে তেমন কাউকে আমি চিনি না। হয়তো আমি কম জানি নাকি কম বুঝি, আমি শিওর না। বাট আলটিমেটলি একটা জায়গায় অন্যকে ইমপ্রেস করতে হলে তোমাকে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। আর একটা জায়গায় তোমাকে এক্সপ্রেস করতে সাহায্য করবে হচ্ছে তোমার সিভি কিংবা রিজুমি। সো একজন মানুষ কিন্তু নিজে জীবনেও সেসব জায়গায় যেতে পারে না যে জায়গায় তার সিভি বা রিজুমি যায়। আগে হচ্ছে তোমার রিজুমি, একটা কোম্পানিতে আগে তোমার রিজুমি যাবে। রিজুমি তোমাকে ইন্টারভিউ কল পাবা কি পাবা না সেটা নির্ধারণ করবে। ইন্টারভিউ কল পাওয়ার পরে তোমার ইন্টারভিউ কেমন হলো সেটা নির্ধারণ করবে তোমার জব হবে নাকি হবে না। সো যখনই তোমার একটা রেজুমি তৈরি করা হয়ে যাবে, তখন তোমাকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল এবং বিডি জবস প্রোফাইল নিয়েও তোমাকে কাজ করতে হবে। কারণ এখনকার দিনে আমরা অনলাইনে যেমন ফেসবুকটা আমাদের খুব পপুলার, সবার হাতে হাতে ফেসবুক, বাট যারা প্রফেশনাল তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে লিঙ্কডইন। এখন ফেসবুক এবং লিঙ্কডইনের মধ্যে পার্থক্য কি? যেমন ধরো আমরা যেমন ধরো এখন তো অফিস আওয়ারের ভেতরেই আছি। সো আমরা সকালে যদি আমরা 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা অফিস আওয়ার ধরি, তাহলে 10টা থেকে 6টা পর্যন্ত আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা প্রকাশ করব লিঙ্কডইনে। এবং সন্ধ্যা 6টায় অফিস ছুটি হয়ে যাওয়ার পরে যদি আমরা এখন বাইরে কোথাও খেতে যাই, কোথাও ঘুরতে যাই, কোথাও উইকেন্ডে যাই, দেশের বাইরে যাই, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ, সেটা আমরা প্রকাশ করব হচ্ছে ফেসবুকে। সো লিঙ্কডইন প্রোফাইল হচ্ছে প্রফেশনাল প্রেজেন্টেশন আর ফেসবুক হচ্ছে পার্সোনাল প্রেজেন্টেশন। এই জায়গাগুলোতে কনসিয়াস হওয়াটা খুব জরুরি, কারণ পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে। যা অনেকের এখন লিঙ্কডইন প্রোফাইল আছে, আর এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সার্কুলার গুলোর লিঙ্কডইনের থ্রুতে সরাসরি রিজুমি ড্রপ করা যায়। কাজেই অনেকে হয়তো সরাসরি লিঙ্কডইনের থেকে একটা জব সার্কুলার দেখে ওখানে সরাসরি অ্যাপ্লাই করছে। আবার আমাদের দেশের প্রেক্ষাপটে বিডি জবস এর গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ বিডি জবস আমাদের দেশের প্রথম জব সাইট এবং প্রচুর পরিমাণের ইন্টারভিউ বা প্রচুর পরিমাণের জব সার্কুলার কিন্তু বিডি জবসে এখনো থাকে। এখন অনেকের একটা কমন প্রশ্ন যে ভাইয়া বিডি জবসে তো শত শতবার সিভি পাঠাচ্ছি, কিন্তু ইন্টারভিউ কল তো একবারও পাই না। এটা কেন পাই না? তো এটা কেন পাই না, আসলে এটা নিয়ে কিন্তু একদম ডিটেইল ভিডিও আমাদের বিডি জবস এর কোর্সে দেওয়া আছে। তারপরেও আমার যেটা বলার, যে আমরা না রিজুমিটা যখন ড্রপ করি, সেটা লিঙ্কডইনের থ্রুতে হোক বা বিডি জবস এর থ্রুতে হোক অথবা পার্সোনালি হোক, আমরা সার্কুলার পড়ি না। সার্কুলারটা শুধুমাত্র যদি সার্কুলারটা লাইন বাই লাইন পড়ে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার মনে হয় 3 থেকে 4 গুণ বেশি পরিমাণ ইন্টারভিউ কল পাওয়া সম্ভব। সো তখনই তোমার আসলে লিঙ্কডইন প্রোফাইল এবং বিডি জবস প্রোফাইল চমৎকার একটা বিডি জবস এবং লিঙ্কডইন প্রোফাইল হবে যখন তোমার রিজুমিটা কমপ্লিট হবে। আর ইনকমপ্লিট রিজুমি নিয়ে যদি তুমি আবার এগুলো তৈরি করতে যাও,
তাহলে আলটিমেটলি কোনোটাই কমপ্লিট হবে না। কুইক টিপস লিঙ্কডইন প্রোফাইল নিয়ে সব থেকে বেশি মিস্টেক আমরা কোন জিনিসগুলো করি এন্ড কি জিনিসগুলো আমাদের ফিক্স করা দরকার? অ্যাকচুয়ালি আমাদের প্রথমত তেমন কারো লিঙ্কডইন প্রোফাইলই নেই। তো লিঙ্কডইন প্রোফাইলটা প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমার যে 10 মিনিট স্কুলে যে একটা ডিটেইল কোর্স দেওয়া আছে লিঙ্কডইনের উপরে, ওই লিঙ্কডইনের উপরে কোর্সটা যদি কেউ দেখে পুরাটা, তাহলে ওখানে স্টেপ বাই স্টেপ এবং ওইটা ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ে ছিল, মানে প্রেজেন্টেশন সহকারে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে কোনটা কিভাবে ফিল আপ করতে হবে, কিভাবে কি করতে হবে। সো এটা একটা ব্যাপার। আর সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে যে রিজুমি বলো বা লিঙ্কডইন বলো বা বিডিজবস বলো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কন্টেন্ট। তোমাকে লিঙ্কডইনে হয়তো একটা জব এক্সপিরিয়েন্স লিখতে বললো, কিন্তু তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে তুমি লিখবা কি? তোমার তো লেখার কিছু নাই। অথবা তোমাকে হয়তো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অথবা কোনো একটা ট্রেনিং এর ঘর তোমাকে পুরো করতে বললো, কিন্তু তুমি কোনো ট্রেনিং করোনি, তাহলে তুমি লিখবা কি? তোমার তো লেখার কিছু থাকবে না। সো এই কন্টেন্ট ডেভেলপ করার জন্য মানে স্টুডেন্ট লাইফ থেকে কনসিয়াস হওয়াটা খুব জরুরি। এইটার একটা অভাব আমাদের মধ্যে দেখা যায় বলে আমার মনে হয়। বুঝতে পারছি স্যার। সবথেকে কমন মিস্টেকস অন লিঙ্কডইন যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত? যেটা আমাদের অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আমার কাছে যেটা মনে হয় দুইটা মিস্টেকের কথা বলবো। একটা হচ্ছে লিঙ্কডইন ইউজ করতে গিয়ে আমরা অনেকেই লিঙ্কডইন কিভাবে ইউজ করতে হয় সেটা জানি না। একজন লিঙ্কডইনকে সবসময় পজিটিভলি ইউজ করতে হয়। আমরা অনেকেই লিঙ্কডইনকে নেতিবাচক ভাবে ইউজ করি। হ্যাঁ, ও বেশি বোঝে আমার থেকে, তুমি আমার থেকে বেশি বোঝো, এই কাজটা এইভাবে করছো, না 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 এগুলো ঠিক হয় নাই। এই যে জিনিসগুলো এগুলো, এবং আরেকটা জিনিস হচ্ছে মানুষের সঙ্গে তর্কে না জড়ানো, কোনো লাভ নাই। মনে করো যে তুমি এখন একটা ফেসবুকে একটা পোস্ট দিলে, ফেসবুক না সরি, ধরো তুমি এখন লিঙ্কডইনে একটা পোস্ট দিলা, এখন এটা নিচে গিয়ে আমি একটা কমেন্ট করলাম, তুমি আরেকটা কমেন্ট করলা, আমি আরেকটা কমেন্ট করলাম, তুমি আরেকটা কমেন্ট করলা, আমি আরেকটা কমেন্ট করলাম। কারণ এর মাঝখানে সেদিন কি হলো, আমাকে লিঙ্কডইনে এক ভদ্রলোক 11টা না 12টা প্রশ্ন করছে উত্তর দেওয়ার জন্য। তো আমি তো 11টা বা 12টা প্রশ্ন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একসাথে বসে কিন্তু উত্তর করি নাই। তো আমার তো এগুলো করার কোনো সময় নেই। তো এই জিনিসগুলো এবং নেতিবাচকতাটা ছড়ালে আসলে যে ছড়াবে এটা তার জন্য ক্ষতিকারক। যেমন ধরো তুমি আমাকে লিঙ্কডইনে এসে একটা বাজে কথা বললা, তাহলে এটা আপনার টুট টুট, হ্যাঁ এটা টুট টুট, হ্যাঁ অথবা পো পো, আপনার সিলিগুলো পো পো, কিছু পারেন না আপনি, কি বলেন এগুলো? এখন এই যে তুমি আমাকে যে কথাটা বললা, এটা কিন্তু আমার প্রোফাইল দিয়ে যাবে না, এটা তোমার প্রোফাইল দিয়ে যাবে। এটাই হচ্ছে লিঙ্কডইনের একটা মজার দিক, যে তুমি যদি আমাকে একটা বাজে কথা বলো, এটা তোমার কানেকশনে থাকা সবাই দেখে ফেলবে, আমার কিছু হবে না। বরঞ্চ ওইটা দেখে আমার কিছু ফলোয়ার টলোয়ার বাড়বে, ওখান থেকে যদি আরো নতুন দিয়ে একটা কাজ পাওয়া যায় এরকম। হ্যাঁ, সো এই জিনিসগুলো লিঙ্কডইনের ক্ষেত্রে, লিঙ্কডইন ব্যবহারের ক্ষেত্রে এই জিনিসগুলোতে কনসিয়াস থাকা জরুরি। আরেকটা যেটা ব্যাপার, লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপের সময় আমাদের অনেকের প্রোফাইল অল স্টার না। অল স্টার প্রোফাইল থাকা মানে হচ্ছে, আমি একটু যদি র বাংলায় বলি, যেটা হচ্ছে আমি ঠিক একেবারে লিঙ্কডইনের মতো না করে আমি জাস্ট র বাংলায় যদি বলি, যে তুমি যদি একটা রিজুমি যখন ডেভেলপ করতে যাবা, তখন তোমার কি কি জিনিস লাগবে, যেমন ধরো তোমার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স লাগছে, ভলান্টিয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস লাগছে, ট্রেনিং লাগছে, কোনো না জায়গায় তুমি মেম্বার কিনা সেটা লাগছে, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স লাগছে। এই যে তোমাকে যে 7টা পয়েন্ট আমি বললাম, এই যে 7টা পয়েন্ট বলবো, এটা প্লিজ একটু লিখে রাখো। লিখে রেখে তুমি নিজেকে একটা মার্কিং করো যে আউট অফ 10 তোমার স্কোর কত। মেজরিটি ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা হয়তো স্কোর 0-তে আটকে আছে, বিকজ আমরা কখনো এই কাজগুলো শুরুই করিনি। which means লিঙ্কডইনে যখন তুমি প্রোফাইল ক্রিয়েট করতে যাবে, এই জায়গাগুলো তোমার লেখার কিছু থাকবে না। সিভিতে যখন এই সেগমেন্ট গুলো থাকবে, তখনও তোমার কিছু লেখা থাকবে না। সো আমার কাছে মনে হচ্ছে এই 7টা পয়েন্ট লিখে একটা নিজের একটা সেলফ অডিট করো। অডিট করে দরকার আমি কমেন্টে আমাদেরকে জানাও, এন্ড দেন বলো যে কোন পার্টে তোমাদের হেল্প দরকার, উইল বি ইজিয়ার। ইয়েস স্যার। সো এই যে 7টা পার্ট, এই 7টা পার্ট কিন্তু তোমাকে লিঙ্কডইনেও ফুলফিল করে লিখতে হবে, তবেই তোমার প্রোফাইল অল স্টার প্রোফাইল হবে। এবং যখন তোমার প্রোফাইল অল স্টার প্রোফাইল হবে, তখন কিন্তু তোমার প্রোফাইলের ভিউ 70 গুণ বেড়ে যাবে। 70-50 গুণ না জানি 70 গুণ, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, এটা বেড়ে যাবে। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত আমার কাছে একটা জিনিস মনে হয়, স্টুডেন্ট লাইফ থেকে নেটওয়ার্কিং এর যে গুরুত্বটা, এটা আমরা আসলে অনেকেই বুঝি না। যেমন ধরো আমি আমার যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, ওখানে আমি ছিলাম 5th ব্যাচ, এখন সেখানে 15 নম্বর ব্যাচ বেরোচ্ছে। সো 15 নম্বর ব্যাচের আগে কিন্তু আরো কয়টা 14টা ব্যাচ বেরোইছে। সো 15 নম্বর ব্যাচের কেউ কি কখনো খোঁজ নিছে যে তার 1 নম্বর ব্যাচ, 2 নম্বর ব্যাচ, 3 নম্বর ব্যাচ, 4 নম্বর ব্যাচ, 5, 6, 7, 8, 9
10 এই যে ব্যাচ গুলো তার আগে বেরিয়ে গেছে, যে যেখানে বড় ভাইরা বড় আপুরা হয়তো এখন কোন একটা কোম্পানি চালাচ্ছে অথবা কোন একটা কোম্পানিতে হয়তো কোন একটা পজিশন হোল্ড করে আছে, কিন্তু এই যে 15 নম্বর ব্যাচের যে ছেলেটা আগামী বছর গ্রাজুয়েশন করবে, সে কি তার এই 1 থেকে 10 ব্যাচ পর্যন্ত যে ভাইরা আপুরা আছে তাদের কাউকে চেনে না, কাউকে চেনার চেষ্টা করছে, না কে কোথায় আছে সেটা কোনোদিন জানার চেষ্টা করছে? আমি একটা জিনিস বিভিন্ন সময় সেমিনার করানোর সময় বলি যে তোমার যদি 300-350 বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ থাকে, জীবনে কোনোদিন তোমার দুপুরে খাওয়ার চিন্তা করা লাগবে না। মানে বছরের শুরুতে তুমি রুটিন করে নিবা যে আজকে এই ভাইয়ের বাসায় যাব, কালকে ওই ভাইয়ের অফিসে যাব, পরশু এই ভাইয়ের অফিসে যাব। সো যাই হোক, এটা একটা মজা করার জন্য বলি, বাট সব কথা এই অ্যাডভাইসটা অ্যাডভাইস না আর কি। এটা একটা মজা করার জন্য জাস্ট একটা কি বলা যেতে পারে মেটাফোরের মতো বলি আর কি। বাট মানে ইন এ নাটশেল মূল কথা যেটা, সেটা হচ্ছে তোমাকে তোমার সিনিয়র ভাইরা বড় আপুরা কে কোথায় আছে এটা তোমাকে জানতে হবে। আবার এটা তুমি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে জানতে পারো, তোমার স্কুলের বড় ভাইরা, তোমার কলেজের বড় ভাইরা, তোমার ইউনিভার্সিটির ভাইরা আপুরা কে কোথায় আছে। তুমি ধরো আজকে এসিআই তে ইন্টারভিউ দিতে যাবা, বা তুমি ফরগেট অ্যাবাউট এসিআই, তুমি ধরো 10 মিনিট স্কুলে ইন্টারভিউ দিতে যাবা, 10 মিনিট স্কুল লিখে সার্চ করলে 10 মিনিট স্কুলের যত টিম মেম্বাররা আছে, যাদের লিঙ্কডইনে প্রোফাইল আছে, তাদের সবার প্রোফাইল কিন্তু তোমার সামনে চলে আসবে। চলে আসার পরে তুমি যদি দেখো যে তুমি আইডিয়াল স্কুলে পড়ছো, তাহলে ওই ভাইটা আছে, ওই ভাইটাও আইডিয়াল স্কুলে পড়ে, তাইলে এইবার তুমি মানে এটাকে কি বলে ফিল্টারিং না, এবার তুমি সেকেন্ড লেভেলের ফিল্টারিং এ গেলা, যে দেখলা যে এই তো আইডিয়াল স্কুলের ভাই। এখন তুমি তাকে একটা রিকোয়েস্ট পাঠাও, রিকোয়েস্ট পাঠানোর পরে তাকে মেসেজ করো যে ভাইয়া আমি আপনার আইডিয়াল স্কুলের ছোট ভাই, সো 10 মিনিট স্কুলে আমি কাজ করতে চাচ্ছিলাম, তো আমার কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে। তো আমাদের যেটা সমস্যা হলো, আমরা ইনিশিয়াল কনভারসেশনে বলি ভাই আমি 10 মিনিট স্কুলে চাকরি চাই, কিভাবে আমার চাকরি দিবেন। তো এইটা বললে তোমাকে যে পরামর্শ দিবে, মানে সে প্রথমেই একটা মানে মেজাজ খারাপ করার কথা, বা মানে সে এত ইন্টারেস্ট ফিল করবে না। বাট তুমি যদি হেল্প চাও, মানে আমাদের কিন্তু এখনো মানে সিনিয়র ভাইদেরকে বা যাদেরকে দেখি, অনেক ভাইদের আপুদেরকে অনেকেই পাই যে আমি যদি রিয়েলি হেল্প চাই, সে তার রান্না বাড়া খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এই হ্যাকটা পার্টিকুলারলি এই হ্যাকটা মানুষের শেখা উচিত, যে কোন একটা জবে অ্যাপ্লাই করছো, লিঙ্কডইনে যাও, ওই জবের ওই মানে কোম্পানির নাম দাও, এন্ড তোমার যে ব্যাকগ্রাউন্ড, তুমি মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো, ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড দাও, তাহলে ওই জবে চাকরি করতেছে তোমার ঢাকা ইউনিভার্সিটির কোন কোন সিনিয়র, তাদেরকে পেয়ে যাবে। এন্ড এটা আসলে সত্য কথা, কোন এক জুনিয়র যখন কোন একটা সিনিয়রের কাছে হেল্প চায়, মানে নিজের ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজে, ও 100% হেল্প করে। সব থেকে বেশি করে ক্যারেটের মানুষজন, তারা অনেক সিনিয়র, ওর বাবার বয়সে, তাও ভাই বলে, এন্ড যদি হেল্প চায় 100% করবে। এবং আমি ক্যারেটের মতো অন্যদের তো একটু কম হলো, বাট সবাই করে না, আছে কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে তোমাকে চাওয়ার মতো করে চাইতে হবে। আমরা তো মানে চাইতে যেই প্রথমে মানে চাইতে গিয়ে আমরা প্রথমে জব চাই, এখন তো আসলে মানে জব দেওয়াটা তো পরের ব্যাপার। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে চোখে পড়া এবং সুপারিশ দুটো ব্যাপার কিন্তু আলাদা। যে ভাই আমার জন্য একটা মানে আমার সিভিটা একটু অমুক কোম্পানিতে পাঠিয়ে দেন, ভাই আমি মানে এটা কি ধরনের রিকোয়েস্ট হলো, আমি মানে কিভাবে পাঠাবো তোমার সিভি, এটা তো আসলে পসিবল না। কিন্তু তুমি যদি তোমার কাজের মাধ্যমে আমার চোখে পড়ো, যেমন আমার অনেক মানে আমার ইউনিভার্সিটির কিছু জুনিয়র আছে যাদেরকে দেখি, যে ওই যে আমি সেদিন কুমিল্লা যাওয়ার সময় গাড়িতেও কিন্তু তোমাকে কিছু জুনিয়রের কথা বলছিলাম না, যে এই কাজগুলো করছে। তো আমি কিন্তু কন্টিনিউয়াসলি মানে আমি কিন্তু তাদেরকে প্রমোট করার চেষ্টা করছি, কিন্তু মানে যে ডাইরেক্ট এখন তোমাকে তো কনভিন্সড হতে হবে, বাট আমাকেও তো ওরকম কনভিন্সড হতে হবে। সো তুমি যদি ওইরকম কোনো কাজ করো, ওরকম যদি কোনো কিছু তৈরি করো, ওরকম যদি একটা ক্ষেত্র তৈরি করো যে না আমি কনভিন্সড, তাহলে তো আমি ভাই তোমার হয়ে সুপারিশ করে। এখানে আমি একটা কথা বলি, যেটা একটা রূঢ় বাস্তবতা আছে, এটা মানুষের কথা বুঝে না। কেউ যখন কারোর জন্য সুপারিশ করে, তখন কিন্তু খেয়াল করে, মনে করেন আমি এই একটা মানুষ এটাকে সুপারিশ করতেছে এর জন্য, এই মানুষ যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমার ব্র্যান্ড ইমেজও খারাপ হচ্ছে, কারণ আমি একটা খারাপ মানুষকে সুপারিশ করলাম। বুঝে ব্যাপারটা, আমি চাই এই মানুষটার ভালো হোক, বাট আমি চাই না যে এই মানুষটার কারণে আমার ব্র্যান্ড ইমেজ খারাপ হোক। এটার কারণে তোমার কোয়ালিটি যদি খারাপ হয়, তোমার যদি স্কিল সেট না থাকে, তুমি যদি আদৌ এই কাজের জন্য যোগ্য না হও, তোমার যত খারাপ অবস্থা থাকে, আমি যতই তোমাকে হেল্প করতে চাই, আমি করবো না। তার কারণ আমাদের ব্র্যান্ড ইমেজ কিন্তু এর সাথে রিলেটেড। এটা ছাড়াও আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে তুমি এই মানুষটা কেমন, এটা তো আমি জানি না। হ্যাঁ, মানে এর সঙ্গে আমি ছিলাম না। আর সেকেন্ডলি আরেকটা খুব খারাপ কথা যেটা হচ্ছে কি, যে তুমি সফল হও
এটা তোমাকে সফল করে দেওয়া আমার জীবনের কোনো উদ্দেশ্য না। আমার জীবনে আমার নিজের মতো করে আরো কিছু উদ্দেশ্য আছে, এবং এটা খুব বাস্তব ব্যাপার যে তোমাকে তোমার মতো করে কম্পিটেন্ট হতে হবে, স্কিলড হতে হবে। কেউ তোমাকে ধরে নিয়ে গিয়ে সাকসেসফুল করে দিবে, বা তুমি কোনো স্কিল না, তুমি জাস্ট একটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এখন তোমাকে কেউ নিয়ে ঘরে থেকে নিয়ে গিয়ে জব দিয়ে দিবে, ব্যাপারটা আসলে সেরকম না। এখন দেশে আসলে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার মেয়ে আছে, কিন্তু তার মধ্যেও দেখো আমরা কিন্তু মানে কাঙ্ক্ষিত লোক পাই না, আবার ছেলেরা জব পায় না। আবার এর ফাঁকে কি হচ্ছে যে বাইরের দেশ থেকে হাজার হাজার না লাখ লাখ এমপ্লয়ি আছে যারা বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে, বিলিয়ন 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 ডলার জব করে স্যালারি হিসেবে নিয়ে যাচ্ছে। ওয়ারএস আমাদের দেশের ছেলেরাই তাদের অধীনস্থ হয়ে কাজ করছে, বাট আমাদের দেশের ছেলেরা ওই ধরনের কম্পিটেন্সি বলো, বা ওই ধরনের স্কিল বলো, বা ওই ধরনের ট্রাস্ট বলো, কোনোটাই অর্জন করতে পারছে না। এখন এক্ষেত্রে ছেলে মেয়েদের একটা প্রশ্ন থাকে যে আপনারা কেন আমাদেরকে ওভাবে ডেভেলপ করতে পারলেন না। এখন এটারও কিন্তু একটা নেগেটিভ উত্তর আছে। নেগেটিভ উত্তরটা কেমন? তুমি স্কুলে পড়াশোনা করছো 10 বছর, কলেজে পড়াশোনা করছো 2 বছর, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো আরো 4 বছর, টোটাল 16 বছর উইদাউট এনি সেশন জব। আর যদি সেশন জবটা থাকে তাহলে এটা আরো বেশি। তোমার 16 বছরেও তুমি ন্যূনতম কিছু যদি না শেখো, আর 16 বছর পরে যদি আসার পরে আমাকে যদি তোমাকে শিখাতে হয়, তাহলে এই 16 বছর যে একটা স্টুডেন্ট পড়াশোনা করে সে কিন্তু তার একাডেমিক ইনস্টিটিউশনে পে করে পড়ে, বাট আমি কিন্তু তাকে শেখানোর জন্য আমি বাধ্য না, আমি কিন্তু তাকে পে করব, আমার কাজ করে দেওয়ার মাধ্যমে আমি তাকে পে করব। সো এই যে 16 বছরের যে সময়কাল, এই সময়কালে কেউ কিছু শিখে আসবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি। এখন আমার অনেকের প্রশ্ন থাকতে পারে এত সময় কই, সেটারও আমি উত্তর বলে দিই। আমাদের ইউনিভার্সিটিতে আমরা কত 4 বছর সময় পাই, 1 বছরে 52টা উইকেন্ড, 52টা উইকেন্ডে প্রত্যেকদিন যদি 2 দিন করে হলিডে ধরো, 1 বছরে 104 দিন হলিডে, তাহলে 2 বছরে 3 বছর 4 বছরে 416 দিন তোমার খালি শুক্র শনিবারের হলিডে। এটা কিন্তু তোমার ওই গ্রীষ্মকালের ছুটি, শীতকালের ছুটি, মাঘ মাসের ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, তারপরে আরো কি কি আছে না, এই বাদ বাকি কোনো গভর্নমেন্ট হলিডে না, সব গভর্নমেন্ট হলিডে সব ছুটি বাদ দিয়ে তোমার নেট ছুটি কিন্তু 416 দিন। এখন এটা কিন্তু খালি গ্রাজুয়েশনের কথা বলছি, স্কুল কলেজ বাদ, খালি গ্রাজুয়েশনের সময় তুমি 416 দিন ছুটি পাও। যদি তোমার 4 বছরের গ্রাজুয়েশন হয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কিন্তু 4 বছরে শেষও করতে পারে না, 4 বছরে 416 দিন ছুটি, তার মানে 4 বছরের মধ্যে 1.5 বছরই তো ছুটি। আচ্ছা, এখন 4 বছরে 1.5 বছর ছুটি, এখন 1.5 বছরে তুমি কিছুই করো নাই, এর দায়ভার কি আমি নিব, না আমার কোম্পানি নিবে, না তোমার বাবা মা নিবে, না তুমি নিবা? এটা একটা ব্যাপার। তো এই যে 4 বছরের মধ্যে এখন আবার অনেকের আবার আরেকটা যেটা জিজ্ঞাসা থাকে কি যে জব সার্কুলারে তো 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, তা আমরা ফ্রেশাররা অভিজ্ঞতা পাবো কিভাবে? তো আমি তো তোমাকে এই 1.5 বছরের অভিজ্ঞতা তো তোমাকে দেখাই দিলাম, আর 6 মাস যদি কোনো জায়গায় কিছু হয় তাহলে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা হয়ে যায়। এই শুরু করতে হয়। আমরা অ্যাডাল্ট হই, যেমন ধরো যে তুমি আমরা সবাই অ্যাডাল্ট হয়েছি কত 18 বছর বয়সে। সো যখন তুমি অ্যাডাল্ট হবা, তুমি যখন অ্যাডাল্ট হইছো, যখন তোমার 18 বছর বয়স ছিল, আমার যখন 18 বছর বয়স ছিল, তখন আমাদের শরীরে বা আমাদের মনে মাথায় আমাদের যে কর্মদক্ষতা ছিল, আমাদের যে স্ট্যামিনা ছিল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ডে বাই ডে সেটা কিন্তু কিছুটা হলেও কমে আসে। এবং যখন তুমি অ্যাডাল্ট হইছো, তখন তোমার এই যে মানে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেংথ এন্ড ম্যাচিউরিটি, এটা কিন্তু একটা হাইয়েস্ট লেভেলে থাকে। এবং যখন এটা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তখন কিন্তু এটা দিনে দিনে কমে আসতে থাকে। তুমি একটা সুন্দর করে জাহাজ বানায় ঘাটে বাঁধায় রাখলা, তাহলে কিন্তু তোমার জাহাজটা দিনে দিনে নষ্ট হবে। সো তুমি 18 বছরে অ্যাডাল্ট হলা, অ্যাডাল্ট হওয়ার পরে 28 বছর বয়স পর্যন্ত মানে কোনো ধরনের কোনো অর্থ উপার্জনমূলক কর্মকাণ্ডের সঙ্গে তুমি সম্পৃক্ত না। এটা কিন্তু দিনে দিনে তোমার ক্যালিবারকে আরো কমিয়ে দেয়। এবং এটা 28 বছর বয়সে এসে যখন তোমাকে মানে পারিবারিক দায়িত্বগুলো নিতে হয় বা সামাজিক এই যে ব্যাপারগুলোর সম্মুখীন হতে হয়, তখন একটা ডিজাস্টারের সম্মুখীন হতে হয়। তখন না মানসিক চাপটা প্রচন্ড আসে। কারণ কি, যে বাবা মা তোমাকে 25 বছর 26 বছর বয়স পর্যন্ত মানে ভাতটাও নিজের হাতে উঠায় খাইতে দেয় নাই, তারাই নিজেরা উঠায় দিছে, সেই বাবা মা 27 থেকে 28 নম্বর বছরে আসার পরে বলে এই সংসারের সব দায়িত্ব তোর। মানে ব্যাপারটা কিন্তু তখন নেওয়া যায় না। হ্যাঁ, বাসার বড় ছেলে না, এটা গ্র্যাজুয়ালি আসতে হয়, দায়িত্বটা কিন্তু গ্র্যাজুয়ালি নিতে পারতে হয়। বাসার বড় ছেলে কেন, তুমি দেখবা যে অনেকে আছে যে
রিক্সা টিক্সা চালায়, এরাও কিন্তু বাবা মা সংসার চালাতে পারে, কিন্তু ওই যে দায়িত্বটা নেওয়ার যে ম্যাচিউরিটিটা ওইটা কিন্তু তাদের ভিতরে আর্লি এজে আসে। আর আমাদের দেশে আর্লি এজে যদিও বা 2-4 জন নিতে চায়, 2-4টা টিউশনি করেও যদি টাকা আয় করতে চায়, এটা কিন্তু পরিবার থেকে একরকমের বাধা আসে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে ওভারকাম করতে হবে। এখন এই জিনিসগুলো ওভারকাম করার ওয়ে আছে, যে কেউ কিন্তু টিউশনি করানোর কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ করছে এরকম আমি কিন্তু খুব একটা পাই নাই। আমার একটা ফ্রেন্ড ছিল, সে বুয়েটে পড়তো, তো সেও 10-12টা টিউশনি করাতো, সে তো হাইস্ট সিজিপিএ পেয়ে বুয়েটের লেকচারার হয়েছে, তাকে তো তার টিউশনি করানো কোনো বাধা দেয় না, টিউশনিটা তার ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো বাধা হয়নি। যে পারে সে পারে, আর যে পারে না তার আসলে অজুহাত দাঁড় করানোর মতো আসলে অনেক অজুহাত চলে আসে। পরীক্ষা, ক্লাসের প্রেসার, পরে দেখবেন সিজিপিএ 2.4 হ্যাঁ, এই অবস্থা। আমি ভ্যার লিঙ্কডইন হ্যাকটার সাথে আমি একটা ফেসবুকের হ্যাকও বলতে চাই যে খুবই সিম্পলি তোমাদের যে অ্যালামনাই গ্রুপগুলো থাকে, যে গ্রুপে তোমার ইউনিভার্সিটি সিনিয়র সব মেম্বাররা আছে, একটা কিন্তু কম্বাইন্ড গ্রুপ থাকে। যেমন আমার আইবি এর যত সিনিয়র আছে আমার সব একটা কম্বাইন্ড গ্রুপ আছে আইবিআইস নামে। চাইলে কিন্তু তুমি তোমার সিনিয়রদের কাছে নিজেকে পরিচিত করতে পারো। ওই গ্রুপে মাঝে মধ্যে যে একটা পোস্ট দিলা, কোনো কিছু দরকার হলে কারো উত্তর ওখানে দিলা, পোস্ট দেওয়ার তো কিছু নাই, কোনো প্রবলেম। ওখানে মানুষ যখন কোয়েশ্চেন করে তাদেরকে একটু হেল্প করলাম, তাহলে কিন্তু গ্রুপে তোমার আইডেন্টিটিটা একটু আলাদা হয়ে প্রকাশ পায়। এবং এই জিনিসটা যে কত দরকার তুমি কল্পনা করতে পারবে না। জাস্ট বিকজ এর চেয়ে সহজ যেটা কি, যে অন্তত কনগ্রাচুলেশন, উইশ ইউ অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, এগুলো দিলো। ভাই কিছু লিখতে না পারো, মানুষকে ইতিবাচক কথা লেখো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, যে তুমি যদি দেখো যে কেউ একজন ভুল করছে, তাকে ইনবক্সে জানাও। এটা হচ্ছে যে মানুষের কোনো ভালো কিছু যদি কেউ করে থাকে, সেটার প্রশংসা সর্বসমক্ষে করো। আর কারো যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষের মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হয়ে থাকে বিভিন্ন সময়। এখন কারো একটা ভুল হইছে, পাইছি তোরে, খাইছি তোরে, এই যে একটা মেন্টালিটি, এটা আসলে তোমার জন্য কি সুফল বয়ে আনবে বলো? এখন তুমি মনে করো যে তুমি আমাকে 100 গালি দিলা, এইটার বাচ্চা, ওইটা সেটা হ্যান ত্যান এরকম দিলা, কিন্তু আমি তো আসলে চেঞ্জ হলাম না, তাহলে আলটিমেটলি এই গালিগুলো কার উপরে গিয়ে বর্তায়, তাই না? সো এই ব্যাপারগুলো কাজ করে। আর বিভিন্ন অ্যালুমিনির সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে ব্যাপারটা তুমি বললা, এর সঙ্গে আমি আরো কিছু বলতে চাই, যে বাংলাদেশের হ্যাঁ, ফেস পাবলিকলি, ক্রিটিসাইজ প্রাইভেটলি, এটা মুখস্থ করে ফেলো আজকে থেকে। যারা মুখস্থ করে ফেলবা, তোমাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। প্লিজ ডু দ্যাট। মানুষজনকে জনসম্মুখে প্রশংসা করবা, আর ক্রিটিসিজম থাকলে ইনবক্স করবা, মেসেঞ্জারে যাবা, তাকে ডেকে এনে তাকে বলবা। লোকটা তোমার কথা আজীবন মনে রাখবে যে এই ছেলেটা বা এই মেয়েটা আসলে আমার জন্য কেয়ার করে এবং আমার ভালোর জন্য আমাকে একটা গঠনমূলক সমালোচনা করলো, সো দ্যাট নেক্সট টাইম আমি আমার কাজে বেটার হই। সবার সামনে যাই যদি বলা হয় তুই পারস না, তাহলে কোনো লাভ নেই, রাইট? সো প্রেজ পাবলিকলি, ক্রিটিসাইজ প্রাইভেটলি। আচ্ছা, এটার পাশাপাশি তুমি যেটা বললা যে অ্যালুমিনাইয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার পাশাপাশি এখন কিন্তু আমাদের দেশে ন্যাশনালি অনেকগুলো সংগঠন হয়েছে। হ্যাঁ, যেমন ধরো তোমার বোল্ড, হ্যাঁ, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, তারপরে মনে করো যে তোমার বিএসএইচআরএম। তো এরকম আবার যারা মানে ল পড়ছে তাদের জন্য আছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের জন্য কিন্তু অ্যাসোসিয়েশন আছে, আইইবি মনে হয় না, যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই যে এগুলো আছে, এগুলোর সঙ্গে সম্পৃক্ত হও। আর এগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য খুব বেশি ফি লাগে না, নামমাত্র মূল্যেই এগুলোর সঙ্গে মেম্বার হওয়া যায় এবং এগুলোতে জয়েন করে বিভিন্ন সাকসেসফুল মানুষের সংস্পর্শে থাকা যায়। ওই যে কি বলা হয় যে ল অফ অ্যাসোসিয়েশন নাকি জিনিসটা বলে না, যে তোমার মানে ক্যারিয়ার বলো বা তোমার অর্থনৈতিক অবস্থা বলো, এটা কিন্তু তুমি যে 5 জন বা 10 জন মানুষের সঙ্গে সবচেয়ে বেশি, average of 5 people that you spend most time with, 5 জন বা 10 জন যেভাবে আমাদের আশেপাশের মানুষের সাথে যাদের সাথে বেশি সময় এই যে ব্যবহার করি, মনে করো যে এখন আমার আয় ওর এভারেজ হয়ে গেল। আচ্ছা, অসম। বাট হ্যাঁ, আমরা লিঙ্কডইনের পরে নেক্সট একটা এতে ছিলাম, সেটা হলো বিডি জবস। সো বিডি জবস এর কি কি করা উচিত, কি কি মিস্টেক অ্যাভয়েড করা উচিত, কিভাবে নিজেকে নেটওয়ার্ক করা উচিত, বা লিঙ্কডইনের এরকম কোনো হ্যাক আছে কিনা? আচ্ছা, যেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় রিজুমি পাঠাই, সেটা লিঙ্কডইনের থ্রুতে হোক, সেটা বিডি জবসের থ্রুতে হোক, বা সেটা মানে ডাইরেক্ট রিজুমি পাঠাই হোক, আমরা একই রিজুমি সব জায়গায় পাঠাই। এইটা যে কত মস্ত বড় একটা ভুল, মানে এটা বলার বাইরে। এটা আমরা বিডি জবসের ক্ষেত্রেও করি, এটা আমরা লিঙ্কডইনের ক্ষেত্রেও করি। এখন মনে করো তুমি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত আর একটা ব্যাপার হলো, একই কোম্পানিতে 2টা পোস্ট খালি আছে, তুমি 2টাতেই সিভি দিয়ে দিলা, তাইলে সেই কোম্পানির বেচারারা কিভাবে বুঝবে যে আসলে তোমাকে কিসে ডাকবে আর কিসে না ডাকবে?
উদাহরণস্বরূপ 10 মিনিট স্কুলে এখন 2টা ভ্যাকেন্সি খালি হলো। একটা হচ্ছে মনে করো ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ডেজিগনেশন, হয়তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আরেকটা হতে পারে সেলস স্পেশালিস্ট, আরেকটা হতে পারে যে সার্ভার মেইনটেনেন্স অফিসার, এরকম 3টা। আমি করলাম কি, আমি 3বার সিভি দিয়ে দিলাম, 3টা ডেজিগনেশনের জন্য সিভি দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমি কি হবে, কোনোটার জন্যই কিন্তু কল পাবো না। দ্বিতীয়ত কি হবে, ওরা আমার ব্লক লিস্ট করে দেবে। কেন ব্লক লিস্ট করে দেবে বা কেন আমি কোনোটার জন্যই কল পাবো না? ভাই একই মানুষ কোনোদিন সার্ভার দেখা, ডিজিটাল মার্কেটিং দেখা, আর আরেকটা কি জানি বলছিলাম, সেলস এন্ড মার্কেটিং দেখা, হ্যাঁ সেলস স্পেশালিস্ট, এই 3টা কাজ কি একজন মানুষ জীবনেও কোনোদিন করতে পারবে? পারবে না। কাজে তুমি একটা কোম্পানিতে যখন একাধিক সার্কুলার থাকে তখন যে কোনো একবার অ্যাপ্লাই করো। আমরা এটা একটা ভুল করি যে সব কয় জায়গায়, আচ্ছা এসিআই তে সার্কুলার আসছে, যে কয়টা আসছে সেই কয়টাতে একবারে অ্যাপ্লাই So that's mistake number 1. এটা হচ্ছে আমাদের একটা ভুল হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা সার্কুলার পড়ে দেখি না, সার্কুলারে কি কাজ বলা থাকে, কি কথা বলা থাকে, কি জিনিস লেখা থাকে, আমাদের কোনো আইডিয়া থাকে না, মানে যে কোথায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোন পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি আমরা জানি না। তৃতীয়ত যেটা ব্যাপার হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যদিও 3 নাম্বারটা হয়তো আমার 1 নম্বরে বলা উচিত ছিল, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা আমাদের সার্কুলার গুলো সেভ করি না। সার্কুলার সেভ করি না, এই সার্কুলার সেভ না করার কারণে যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে হয় এটার কোনো সীমা পরিসীমা নাই। যেমন ধরো তুমি তোমার এখন অর্গানাইজেশনে তুমি হয়তো রোজার মাসে তুমি একটা সার্কুলার দিছো, এখন সেখানে কেউ না কেউ হয়তো, ধরো আমি সিভি দিছি, এখন আমি তোমার সার্কুলার সেভ করে রাখিনি, এখন তুমি হয়তো রোজার পরে, ঈদের পরে, এখন হয়তো তুমি যারা সিভি দিছে তাদের সিভি সর্ট করে অ্যানালাইসিস করে এখন তাদের ইন্টারভিউ কল করো। এখন তুমি আমাকে কল করলা, এখন কল করলে আমি কোন পদে অ্যাপ্লাই করছিলাম, কি করছিলাম না করছিলাম তার কিছুই আমার মনে নেই, মনে তো থাকে না। হ্যাঁ কে? আয়মান। ও কই 10 মিনিট স্কুল? ও আচ্ছা, কোন পদের জন্য অ্যাপ্লাই করছিলাম? ও মনে পড়তেছে না তো ভাইয়া, আবার একটু বলবেন? এই যে ব্যাপারটা মানে প্রচন্ড রকমের এম্বারাসিং, কিন্তু এটা প্রচন্ড রকমের এম্বারাসিং। সো তোমার কোথায় অ্যাপ্লাই করছো এখানকার পুরো সার্কুলারটা নিয়ে, যেমন ধরো তোমার কম্পিউটারের একটা ড্রাইভ কি ডি ড্রাইভ, ই ড্রাইভ থাকে, হয়তো তুমি ই ড্রাইভে এটা সেভ করতে চাচ্ছ, তাহলে একটা ই ড্রাইভে ঢুকলা, ই ড্রাইভে ঢুকে তুমি একটা ফোল্ডার করলা, অ্যাপ্লাই লিখে তুমি একটা ফোল্ডার করলা, অ্যাপ্লাই এর ভিতরে ঢুকো, অ্যাপ্লাই এর ভিতরে ঢুকে সেখানে হয়তো তুমি 10 মিনিট স্কুলে অ্যাপ্লাই করছো, তুমি হয়তো ব্রিটিশ কাউন্সিলে অ্যাপ্লাই করছো, তুমি হয়তো এসিআই তে অ্যাপ্লাই করছো, তুমি হয়তো স্কয়ারে অ্যাপ্লাই করছো, তুমি হয়তো অন্য কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছো। তো এই যে 5টা কোম্পানিতে যে তুমি অ্যাপ্লাই করলা, কোন কোম্পানির কোন সার্কুলারের এগেইনস্টে তুমি কিভাবে অ্যাপ্লাই করছিলা, কোথায় কয় টাকা বেতন চাইছিলা, এটা তোমার কাছে ওয়েল ডকুমেন্টেড থাকলো। এতে করে আজ থেকে 2 মাস কেন 2 বছর পরেও যদি তোমাকে ব্রিটিশ কাউন্সিল থেকে বা 10 মিনিট স্কুল থেকে কল করে, তখন কিন্তু তুমি আর মানে কি বলা হয় যে অথই সাগরের ভাষা টাইপের যে ব্যাপার, ওরকম কিছু হবে না। তুমি বলতে পারবা যে হ্যাঁ আমি তো ওই সময় এটাতে অ্যাপ্লাই করেছিলাম, বাট ইতিমধ্যে হয়তো আমার জব হয়ে গিয়েছে, বা আপনারা কি এখনো লোক খুঁজছেন, তাহলে হয়তো আমি ইন্টারভিউ দিতে আসতে পারি, এই ধরনের ব্যাপার। আবার এক এক জায়গায় এক এক রকমের বেতন চাওয়ার যে টেন্ডেন্সি গুলো থাকে, এগুলো যদি তুমি যথাযথভাবে লিখে রাখো, তাহলে তোমার যখন পরবর্তীতে ইন্টারভিউ কল পাবা, তখন তোমার আর কোনো কিছু ভুলে যাবে না, তখন তোমার এটা মনে পড়ে যাবে সহজে, তুমি ইন্টারভিউটা দিতে যেতে পারবা। তৃতীয়ত গেল, চতুর্থত যেটা, একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কোম্পানিটা স্টাডি করে যাওয়া উচিত। যেমন 10 মিনিট স্কুলে তুমি এখন ইন্টারভিউ দিতে আসলে, এখন তুমি যদি 10 মিনিট স্কুলে ইন্টারভিউ দিতে এসে বলো যে এটা একটা ট্রেনিং কোম্পানি, তাহলে এটা 10 মিনিট স্কুলের সিইও হিসেবে এটা আইমানের খুব একটা পজিটিভলি নেওয়ার কথা না। অথবা তুমি যদি এখন 10 মিনিট স্কুলে ইন্টারভিউ দিতে এসে বলো যে এরা ভিডিও বানায়, মানে ব্যাপারটা কেমন না? মানে তোমাকে কিন্তু ভিডিও বানানো বলো বা এটা বলো একটু রেলিভেন্ট হয়ে গেছে, বাট মোস্ট অফ দ্য কেস তোমরা রেলিভেন্ট কথাও বলো না। 10 মিনিট স্কুল আলটিমেটলি দেশের একাডেমিক ব্যাপারগুলো নিয়ে হচ্ছে কাজ করছে, এর মধ্যে ভিডিও থাকতে পারে, এর মধ্যে কুইজ থাকতে পারে, এর মধ্যে ট্রেনিং থাকতে পারে, দিস আর দ্য পার্টস। বাট কোম্পানি সম্পর্কে যথাযথভাবে স্টাডি না করেই আমরা অনেকে ইন্টারভিউ দিতে চলে যাই। ইন্টারভিউ দিতে যখন যাই, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমরা তখন রিজুমে পাঠাই, রিজুমের সঙ্গে যে একটা কভার লেটার পাঠাতে হয়, এটা আমরা অনেকে পাঠাই না, এটা একটা মিস্টেক। কভার লেটার এবং রিজুমে মিলে একটা ফোল্ডার করতে হবে এবং সেটা পিডিএফ আকারে বিভিন্ন কোম্পানিগুলোতে পাঠাতে হবে।
তোমাকে যখন ইন্টারভিউর জন্য কল করবে, যেদিন কল করবে, যে কোনো উপায় হোক না কেন, ইন্টারভিউ বোর্ডে অন্তত আধা ঘন্টা আগে হাজির হবা। অ্যাবসলিউটলি আধা ঘন্টা আগে হাজির হবা। তাহলে ঘামতে ঘামতে পাঠাও থেকে নেমে চুল উল্টা হ্যাঁ। পাশ এইদিকে এখানে অলরেডি ভিজে গেছে, So, ঢুকতে গেলে তোমার নিজেরও খারাপ লাগবে, যারা তোমার ইন্টারভিউ নিবে তাদেরও একটু খটকা লাগবে। খটকা লাগবে। এই ব্যাপারগুলা কোম্পানি সম্পর্কে ভালোভাবে স্টাডি করে যাওয়া। আরেকটা ইয়ে আছে, এই যে কি জানি বলা হয় যে যাদের নতুন নতুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হচ্ছে তাদের জন্য এটা বলা, সেটা হচ্ছে যে এই ইন্টারভিউ রুমে ঢোকার আগে, বাবু খাইছো, বাবু তোমার জন্য দোয়া করে দিচ্ছি। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যে সম্পৃক্ততা, ইন্টারভিউ দিতে যাওয়া বা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে ব্রেন কুল থাকা জরুরি। এবং মানে লাইফে এক একজন এক এক দিক থেকে পার্সপেক্টিভ, এক এক দিক থেকে এক একজন জ্ঞান লাভ করে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট আমি মনে করি না যে কালকে যদি তোমার কোথাও ইন্টারভিউ থাকে, তাহলে আজকে তুমি সারা রাত বসে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখলা, কিংবা আজকে তুমি সারা রাতের 2টা মুভি দেখলা, এটা কোনো তোমার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা বা এটা কোনো কিছু বাড়াতে তোমার কোনো ভূমিকা দিবে না। যেমন আমি বলছিলাম একটু আগে যে তুমি গ্রাজুয়েশন করার আগে যে 4 বছর যে তুমি ছুটি পাবে, 4 বছরে যদি তুমি এখন তুমি যদি 4 বছরে 1000 সিনেমা দেখো, এই সিনেমা তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। তোমার হয়তো এখন একটা গুরুত্বপূর্ণ, এখন কি ভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে কোথায়, তাই না? এখন ভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে, এর মাঝেই বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। সো উইথ ডিউ রেসপেক্ট টু অল, আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই, খেলা কয়টা, মানে 30টা বা 40টা বোধহয় খেলা হবে। এখন অনেকে আছে বল বাই বল তাদেরকে খেলা দেখতে হবে, না দেখলে তাদের হয়ই না। এখন তুমি মনে করো যে 30টা খেলা, এবং প্রত্যেক দিন তুমি দেখবা যে মানে আমাদের একটা কি যে মিডিয়ার কাজ কি, মিডিয়ার কাজ কিন্তু তোমার সময়টা নষ্ট করা, বা তোমার সময় কিল করে, বা তোমাকে কি বলা হয় যে তোমাকে এটার সঙ্গে সম্পৃক্ত রেখে কিন্তু তাদের ইনকামটা বাড়ে। তুমি দেখবা আমাদের দেশ যদি এখন হাডুডুতে চ্যাম্পিয়ন হয়ে যায়, আমাদের দেশ যদি অন্য কোনো ছোটখাটো খেলায় চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে এইটা নিয়ে কিন্তু কোনো মাতামাতি নাই, যতটা না আমাদের ক্রিকেট নিয়ে মাতামাতি। কারণ ক্রিকেট হচ্ছে একটা 15 ঘন্টা ব্যাপী খেলা। হ্যাঁ, এটা মানুষের সময় বেশি নষ্ট করে, মানুষকে বেশি সময় ধরে এটার মধ্যে আটকে রাখা যায়। ভালো কথা, আমি সেটাও আমার কোনো দোষের কিছু না। কিন্তু তোমার যদি কোনো কাজ থাকে, তোমার যদি কোনো পরীক্ষা থাকে, তোমার যদি কোনো ইন্টারভিউ থাকে, তোমাদের যাদের ভর্তি পরীক্ষা আছে, তাদের জন্য আমি বলবো যে এই জিনিসগুলো সহনীয় মাত্রায় করা উচিত। হয়তো খেলার ফল দেখলা, অথবা লাস্টের 5টা ওভার দেখলা, প্রত্যেক বলকে বল যে তোমার দেখতে হবে। ভাই, তোমার 2 দিন পরে যখন একটা ইউনিভার্সিটিতেও যখন তুমি চান্স পাবা না, তখন তুমি যদি বলো যে কি জানি বলে, খেলবে বাংলাদেশ, জিতবে বাংলাদেশ, ওহে মাশরাফি, আমি তো তোমার খেলা দেখে, মানে তোমার খেলা দেখার জন্য তো আমি এই যে এরকম 30 দিন প্রত্যেকটা বল আমি তোমার খেলা দেখছি, এখন তো আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আসো আমাকে কোনো জায়গায় একটা চান্স পাওয়াই দাও, সে কিন্তু তোমার মেসেজও পাবে না। ইভেন তুমি যদি ওই যে আমাদের যিনি অলরাউন্ডার সাকিব আল হাসান ভাই যিনি আছেন, ওনাকে যদি তুমি বলো যে ভাই আপনার খেলা তো অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম, এখন ভাই আমি তো কোনো জায়গায় চান্স কিছু পাই নাই, বা আমার তো কোথাও জব হচ্ছে না, আপনার রেস্টুরেন্টেই আমার একটা চাকরি দেন না, দিবে না। কথাগুলো খুব বাস্তব সত্য, কারোর কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আগে তোমাকে তোমার নিজের ইয়ে ঠিক করতে হবে। যারা খেলছেন তারা, তুমি দেখো যারা খেলছেন, যারা খেলাধুলায় ভালো করছেন, তুমি দেখো তারা কত ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর কত ডেডিকেটেডলি তারা প্র্যাকটিস করছেন। আমাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, তার শরীরে মনে হয় ডজন খানেক অপারেশন আছে, আমি ঠিক জানি না, ও তো ডজন খানেকের মতো অপারেশন, তারপরেও তোমার তার ডেডিকেশন দেখো। তো সে তো তার জন্য কাজ করছে, তুমি তোমার জন্য কি করছো? সো এই যে আমাদের শুধু মানে টেলিভিশনের এটাই না, মুভি বা খেলা দেখা, আমি শুধু এটাই বলবো না, এর পাশাপাশি ফেসবুকেও একদিন তুমি 5 ঘন্টা সময় ফেসবুকে কাটাই দিলা, এটা তোমার লাইফে কোনো ভ্যালু এড করবে না। দিন শেষে তোমার জীবনটা তোমাকে কিন্তু তোমার জীবনটা গড়ার জন্য যে বাড়তি স্কিল গুলো দরকার, এগুলো তোমাকে অর্জন করতে হবে, মানে এগুলো তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কি যে আমাদের যে ভুলগুলো হয় আলটিমেটলি এগুলো আমাদের খুব চরম ভুল। এরপর আমি লাস্ট আর একটা জিনিস বলবো যে আমাদের ট্রেনিং এবং মানে বই পড়ার গুরুত্ব। যেমন ধরো আমাদের সবাইকে এখন একটা ইয়ে হয়েছে কি যে আমরা ডেস্ক জব, ভাই তুমি কি ধরনের জব করতে চাও? আমি ডেস্ক জব করতে চাই। হ্যাঁ, ডেস্কে বসে তুমি করবাটা কি? আমরা ডেস্ক জবই করতেছি। হ্যাঁ, ডেস্কে থেকে কিছু ডেস্কে বসে তুমি করবাটা কি? আচ্ছা, ডেস্কে বসে কি করতে পারো? বিজনেস অ্যানালাইসিসের কাজ করতে পারো, ডিজাইনের কাজ করতে পারো, বা বিভিন্ন রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশনের কাজ করতে পারো। এটা করতে গেলে তোমার কি জানতে হবে?
তোমাকে এররলেস ইংলিশ জানতে হবে, যে ইংলিশ লেখা বলতে পারা বোঝা, এখানে কোনো ভুল হওয়া যাবে না। তাইলে তুমি আচ্ছা ঠিক আছে আমি মানে নির্ভুল ইংরেজি বলতে এবং লিখতে পারি, ওকে আমি এখন ডেস্ক জব করছি। তুমি হয়তো গ্রাফিক্স ডিজাইন খুব ভালো পারো, তুমি হয়তো এক্সেলের কাজ খুব ভালো পারো, ওকে, তার মানে তুমি একটা কিছু জানো, হ্যাঁ, তোমার এইটা দিয়ে ডেস্কে বসাতে হবে। ভাই তুমি যদি ডেস্ক জব করতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করো যে ডেস্কে বসে করবাটা কি, আর সেটা করার মতো তুমি শিখছোটা কি। যেটা যদি কোনো কিছু না শিখে থাকো সেটা শেখো, সেটা ডেভেলপ করো। আর লাস্ট যেটা হচ্ছে বই পড়ার গুরুত্ব। আমরা এত বেশি ভার্চুয়াল আসক্ত হয়ে গেছি যে আমি বিডি জবসের যে মানে ফাউন্ডার ফাহিম মাসুর ভাই, ওনার সঙ্গে যখন একটা ইয়ে করতে গেলাম, উনি বললেন যে আমরা প্রত্যেকদিন নাকি 40 পৃষ্ঠার মতো বই পড়ি। আমার এটা মানে এই ডেটা আমার জানা ছিল না, এই ডাটাটা আমি ওনার কাছ থেকে পাইছি। 40 পৃষ্ঠা বই পড়ি। কি পড়ি? ফেসবুক পড়ি। ফেসবুকে কি পড়ি? যে আজকে সাদিয়ার জন্মদিন, ও হ্যাপি বার্থডে, আজকে আমার প্রিয় খালা পৃথিবী ছেড়ে চলে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে একটা ভালো জায়গায় খেতে গেলাম, কনগ্রাচুলেশন দোস্ত। এই যে মানে সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটার মাধ্যমে আমাদের ব্রেন যে এত বেশি পরিমাণ পজেসড এবং এত বেশি পরিমাণের অকুপাইড যে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসে ফোকাসই করতে পারি না। আগেকার দিনে কি হতো, আমরা যখন ছোট ছিলাম তখন কি হতো, আচ্ছা একটা বই নিয়ে যা পড়ো, এই বই যখন পড়বো তো তখন আমার আশপাশে ডিস্ট্রাকশন কম ছিল অনেক। আর এখন এত বেশি ডিস্ট্রাকশন যে তার মাঝখানে যে 2টা পৃষ্ঠা যে তুমি কনসেন্ট্রেশন দিয়ে পড়বা, এটা আমরা অনেকেই পড়তে চাই না। কিন্তু বাস্তব সত্য এটাই যে পড়তে তোমার হবেই, হয়তো বই নয়তো পিছায়, এখন কোনটা পড়বা সেটা তোমার সিদ্ধান্ত। থ্যাংকস এন্ড আমরা লাস্টলি যে জায়গায় আসতে চাই, সিভি এন্ড ইন্টারভিউ। আমরা বিডি জবস, লিঙ্কডইন এইসব বুঝলাম। সিভি এন্ড ইন্টারভিউ নিয়ে যদি সব থেকে বেশি মিস্টেক যেগুলো করি এন্ড কোনগুলো অ্যাভয়েড করা উচিত বা বেস্ট প্র্যাকটিস গুলো কি আছে, বা কোনো যদি টিপস এন্ড ট্রিক্স থাকে যে কম খরচে কম কষ্টে একটু যদি ভালো করা যায়, তো জানি এটা সবচেয়ে কম খরচে ভালো করার উপায় হচ্ছে 10 মিনিট স্কুল। এরকম কিছু পৃথিবীতে আরেকটা আছে কিনা আমি ঠিক ওরকম জানা নাই আমার। তো সবচেয়ে ব্যাপার হচ্ছে, সবচেয়ে আসল হচ্ছে 10 মিনিট স্কুল। তোমরা যারা ভিউয়ার আছো তারা 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্ট সেকশনে গিয়ে যত ভিডিও আছে, এটা আমি যত জায়গায় সেশন করাতে যাই, যা কিছু করাতে যাই, এটা আমি আমার অফিসেও যারা আসে কাজ করিয়ে নিতে, আমার এই একটা টিপস, এটা মনে করো যে প্রত্যেকটা মানুষকে, এটা আমি যদি 4000 মানুষের কাজ করে থাকছি, আমি 4000 মানুষকে বলি যে 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্টের ভেতরে ঢুকে যত ভিডিও আছে, তুমি যদি মনে করো যে তুমি এটা পারো, তাও এটা দেখো, সব ভিডিওগুলো দেখো। সবগুলো দেখতে হয়তো কত, এখন মনে হয় 3 দিনের মতো সময় লাগে, 3-4 দিন লাগে, একটু টাইম বাড়ছে, নতুন নতুন কোর্স আসছে। সো এগুলো সব দেখো। এই যে ফ্রি যে প্রাচুর্য, এরকম প্রাচুর্য তো মানে বিদেশি ইউনিভার্সিটিতেও মনে হয় এরকম কোনো কিছু আছে কিনা আমি জানি না, আমি পাইনি। কারণ আমি মানে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং কাজ করতে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির সাইটে ঢুকি, বাট এগুলো সবই পেইড, মানে কোর্সের জন্য ফি দিলে তাইলেই তুমি দেখবা। এরকম যে কোনো পয়সা পাতি ছাড়া যে একেবারে সব দেখা যাবে, এরকম আল্লাহর দুনিয়ায় আমি এখনো পর্যন্ত আর কিছু পাইনি। সো এটা হচ্ছে প্রথম ব্যাপার, যে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য সম্পূর্ণ বিনামূল্যে তোমার 10 মিনিট স্কুলের স্কিল ডেভেলপমেন্টের যতগুলো কোর্স আছে সবার সব কোর্স দেখো। যেমন ধরো সিভি রাইটিং এর উপরে ডন ভাইয়ের একটা কোর্স দেওয়া আছে, আইমানের একটা কোর্স দেওয়া আছে, আমারও একটা কোর্স দেওয়া আছে। তুমি সিভি রাইটিংই তো কাটটা করবো, সবারটা করো, আইডিয়া পাওয়া যাবে। হয়তো আইমান একটা কথা আমার থেকে ভালোভাবে বলবে, আবার হয়তো আমি এমন একটা অ্যানালজি ইউজ করছি, ওটা হয়তো আর কেউ ইউজ করে, আবার হয়তো ডন ভাই এমন একটা এক্সাম্পল দিছে যেটা ধার কাজ দিয়ে হয়তো আমরা দুজন নাই। সবাই ভালো, কেউ খারাপ না, সবাই ভালো, কেউ খারাপ না। সেকেন্ড, তোমাদেরকে একটা জিনিস বলি যে আমি বিবিএ করার পরে কোন পেশায় যাব, এই একটা ব্যাপার খুব কমন, আমাদের সবাই অনেকে প্রশ্ন করে। আসলে কোন পেশায় যাব এটা আমি কিভাবে বলে দেবো, এটা কিন্তু কেউ বলে দিতে পারবে না। তুমি কোন পেশায় যাবা এটা তোমাকে নির্ধারণ করতে হবে। একটা জিনিস যে সিভি এবং রিজুমির মধ্যে পার্থক্য আছে, কিন্তু সিভিটা হচ্ছে একাডেমিক পারপাসে ইউজ হয়, রিজুমি হচ্ছে জব পারপাসে ইউজ হয়, সিভিটা হলো বিয়ের জন্য। তো এখন যেটা হচ্ছে যে সিভিটা যখন করবা তখন সেখানে থাকবে হচ্ছে তোমার একটা সুন্দর একাডেমিক কোয়ালিফিকেশন থাকা দরকার। কি কি প্রজেক্টে কাজ করছো, কি কি থিসিসে কাজ করছো, কোন কোন সাবজেক্টে পড়াশোনা করছো, কি কি প্রশিক্ষণে অংশগ্রহণ করছো,
আলাদা কোনো সফটওয়্যারে তোমার স্কিল আছে কিনা, তোমার কোনো জার্নাল পেপার বেরোচ্ছে কিনা, কোথাও কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করছো কিনা, এগুলো হচ্ছে সিভিতে প্রয়োজন। কারণ এগুলো দেখেই একজন প্রফেসর সিদ্ধান্ত নেবে যে সে তোমাকে মানে ডাকবে নাকি ডাকবে না। আর রিজুমি হচ্ছে একজন এমপ্লয়ারের কাছে তুমি প্লেস করবা, সে এগুলো জানতে চায় না তুমি কিসে থিসিস করছো, কি করছো না করছো, এটা তার কোনো প্রয়োজন নেই। তার জানা দরকার হচ্ছে তুমি কয়বার ইন্টার্নশিপ করছো, তুমি কতগুলো পার্ট টাইম জব করছো, কয়বার ভলান্টিয়ার জব করছো। ওই যে তোমার সার্কুলারে লিখে দেয় না যে 2 থেকে 3 বছর, এই সবগুলো যোগ করে যদি 2 থেকে 3 বছর হয়ে যায় তাহলেই তুমি সেফ জোনে চলে গেলে। তোমার তখন গাইডলাইন অন্যদিকে দরকার হবে যে ভাই এই চাকরিটা আমার হবে নাকি হবে না, এরকম কোনো গাইডলাইন তোমার লাগবে না। তোমার তখন 3, 4টা 5টা চাকরি হয়ে যাবে, তখন তোমার অন্য রকমের গাইডলাইন লাগবে যে ভাই কোনটায় জয়েন করবো। সো এটা হচ্ছে একটা মানে বেসিক পার্থক্য সিভি এবং রিজুমের মধ্যে। তো এইটাই আসলে আমরা অনেকে বুঝি না। আর আমাদের এখন আরেকটা বড় সমস্যা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা না মানে যাত্রার কাছ থেকে বুদ্ধি নিতে চেষ্টা করি, ভাবি যে সবার মনে হয় বুদ্ধি আছে, সবাই বোঝে, সবার বুদ্ধি আছে। হ্যাঁ, তো কাউকে ছোট করার জন্য না, বাট আসলে যার যে সাবজেক্ট লাইনে এক্সপার্টিস নাই তার কাছে সেই বুদ্ধিটা নিলে আলটিমেটলি তোমার কিন্তু ক্ষতিই হবে, এটা তুমি বোঝো বা না বোঝো। আর পরামর্শ এমন একটা জিনিস, আমরা মানে আমরা সবাই আসলে জাতির প্রতি রেসপেক্টফুল, বাট তারপরেও দেখা যায় যে আমরা মানে অযথা পরামর্শ দিই, যে জিনিস সম্পর্কে আমার নিজের ন্যূনতম কোনো আইডিয়া নেই সেটাও আমরা পরামর্শ দিতে চেষ্টা করি। এখন তুমি কিভাবে বুঝবা যে যে তোমাকে পরামর্শ দিচ্ছে সে কি ভালোভাবে পরামর্শ দিচ্ছে, না সঠিক পরামর্শ দিচ্ছে, না বেঠিক পরামর্শ দিচ্ছে? তাকে স্টাডি করো, তার ব্যাকগ্রাউন্ড স্টাডি করো, সে এই লাইনে কতদিন যাবত আছে সেটা স্টাডি করো। একটু আগে যেমন আমি একটা ইয়েতে দেখছিলাম যে একজন প্রশ্ন করলো যে আমি নাসায় যেতে চাই, তার জন্য কি করব। এইটার উত্তর কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি তো নাসায় যাইনি। সো তোমাকে তোমার সাবজেক্ট লাইনে এক্সপার্ট যে তার শরণাপন্ন হওয়াটাও কিন্তু জরুরি। তার কাছ থেকে করলে হয় কি, এটা আমি এখন প্রচুর পাই যে লাস্টে গিয়ে এমন কনফিউজড হয় যে সেখান থেকে আর বের করে আনা যায় না। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে কি আলটিমেটলি মানে এই মুহূর্তে মাথায় আসে। আর ফাইনাল পার্ট একেবারে লিঙ্কডইনের থ্রুতে বা ভিডিও জবের থ্রুতে আমি জায়গা বুঝে সার্কুলার বুঝে একদম সবকিছু ঠিকঠাক করে সিভি দিয়ে সিভি পাস ইন্টারভিউ বোর্ডে গেছি। ইন্টারভিউ বোর্ডের লাস্ট ফিউ টিপস। ইন্টারভিউ বোর্ডে যেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে তোমার একটা কথা সবসময় কাজ করে যে ওয়ান গ্রেট উইপন দ্যাট ইজ স্মাইলিং ফেস। সো কখনোই খুব বেশি নার্ভাস হওয়া যাবে না, এবং এই জিনিসগুলো না আস্তে আস্তে প্র্যাকটিস করা যায়। যেমন ধরো যে আমি যখন প্রথম পাবলিক স্পিকিং প্র্যাকটিস করি, তো তখন আমার একটা ট্যাব ছিল। এই ট্যাবটা আমরা 2015 সালে একবার সেন্ট মার্টিন গেছিলাম, ওইবার মানে সাগরের পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যখন বিভিন্ন জায়গা থেকে মানে তিরস্কৃত হতাম বা আমাকে যখন বের করে দিত বা সুযোগ দিত না, তো তখন আমি এই ট্যাব নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যেতাম। বাসায় আমি তো যখন জব ছাড়ি তখন আমি কিছু পারিবারিক চাপের মধ্যে ছিলাম, যার কারণে আমি বাসায় থাকতাম না, বাইরে বেরোয় চলে যেতাম। তো বাইরে বেরোয় আমি বোটানিক্যাল গার্ডেনে যেতাম, গিয়ে আমি ওই ট্যাবটা ছেড়ে কথা বলতাম এবং দেখতাম যে আমার হাত নাড়ানো, আমার কথা বলা এটা কেমন হয়, কেমন শোনায়, ওইটা আবার আমি নিজে নিজে দেখতাম। তো আসলে এক একজন মানুষের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ সময় বা খারাপ ফেজ আসতে পারে। তো তোমার যদি প্রেজেন্টেশন স্কিলে কোনো দুর্বলতা থাকে, তোমার যদি কমিউনিকেশন স্কিলে দুর্বলতা থাকে, তাহলে এই দুর্বলতা তো তোমার একদিনে হয় না, এই দুর্বলতা তোমার মানে দিনে 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 আজকে এই দুর্বলতাটা তোমার একটা শক্ত পর্যায়ে গিয়ে আসছে, এবং এই দুর্বলতা তুমি একদিনে কাটিয়েও উঠতে পারবে না। আজকে তোমাকে আমি এখন কমিউনিকেশন স্কিলের বই দিয়ে দিলাম, প্রেজেন্টেশন স্কিলের বই দিয়ে দিলাম, আর তোমার প্রেজেন্টেশন স্কিল আর কমিউনিকেশন স্কিল একেবারে ছক্কা, ব্যাপারটা সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যার কারণে এই জিনিসগুলো গ্র্যাজুয়ালি প্র্যাকটিস করতে হবে। তুমি তোমার জুনিয়রের সঙ্গে প্র্যাকটিস করতে পারো, তুমি তোমার পিয়ার্স তোমার ক্লাসমেটদের সঙ্গে কমিউনিকেট করতে পারো, ক্লাসমেটদের সঙ্গে কথা বলতে পারো, নিজের ভেতরের একটু আড়ষ্টতাগুলোকে একটু কাটিয়ে ওঠা। তারপরে তোমার যে লাইনে যেমন অনেকের ক্ষেত্রে সিজিপিএ এটা অনেক কম হয়ে যায়, 2.64 2.74, এত কম সিজিপিএ ভালো না। আবার অনেকের ক্ষেত্রে অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি সিজিপিএ হলে তাদেরকেও আবার কোম্পানিগুলো নিতে চায় না। সো আমি সবসময় যেটা বলি যে 3 থেকে 3.5 এর মধ্যে সিজিপিএ থাকাটা হচ্ছে সবচেয়ে ভালো। সো সাবজেক্ট লাইনে তখন এক্সপার্টিস থাকাটা, জব সার্কুলার গুলো পড়ে আসা, জব সার্কুলারের সঙ্গে মিলিয়ে কথা বলা, এবং সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি 25,000 টাকা বেতন চাও, একটা প্রশ্নের উত্তর দিবা বা একটা প্রশ্নের উত্তর বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে যাবা, সেটা কেন তোমাকে 25,000 টাকা বেতন দেবে?
এটা টেকনিক্যালে হলে টেকনিক্যালে, সেলসে হলে সেলসে, সেফটিতে হলে সেফটিতে, ফাইন্যান্সে হলে ফাইন্যান্সে। তোমাকে কেন কেন আমি তোমাকে আমার কোম্পানিতে নিব? যেমন আয়মান, তুমি আমাকে কেন তোমার 10 মিনিট স্কুলে মানে আমাকে ভিডিও করার জন্য তুমি কেন ইনভাইট করলাম? এই কেনর কি কোনো উত্তর আসলে কি আছে? মানে তোমার কাছে নিশ্চয়ই তোমার কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর আছে বলেই তুমি হয়তো আমাকে ডাকছো, তাই না? So আমি তো আর নিজে নিজে জোর করে এসে বলি না যে আমার ভিডিও করো, আমি একটা আন্দোলন করবো, এরকম ব্যাপারটা না। সো তোমার কাছে তোমার কিন্তু এই ওয়াই এর উত্তর আছে। আমিও কেন আসলাম, আমার অফিস আদালত বাদ দিয়ে আমি কেন আসলাম, আমার কাছে কিন্তু এই ওয়াই এর উত্তর আছে। বিকজ মানে দুজনে মিলে এই কাজটা করার মাধ্যমে সবার বেনিফিটটা আরো বেশি হবে, এখানে ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার নাই। তো আলটিমেটলি তোমার এই ওয়াইটা যে তোমাকে কেন কোম্পানি নিবে, তোমাকে নেওয়ার মাধ্যমে কোম্পানির কি উন্নতি হবে, তোমাকে কেন 25,000 টাকা বা 30,000 টাকা বা 40,000 টাকা হোয়াট এভার ইট ইজ। এখনকার অনেক গ্রাজুয়েটদের একটা ফ্যাশন হয়ে গেছে যে পাস করে বেরোনোর পর 50,000 টাকা বেতন চাই। আবার কেন 50,000 টাকা বেতন চাই এটা বলতে পারে না। আবার আমি যদি কখনো বলি যে ঠিক আছে আমি তোমাকে এখন 1 টাকাও বেতন দিব না, তুমি আমার কোম্পানিতে জব করবা, তুমি রেভিনিউ জেনারেট করো, তুমি যদি 1 লাখ টাকা রেভিনিউ জেনারেট করতে পারো, আমি তোমাকে তুমি যে এক্সপেক্টেড স্যালারি চাচ্ছ আমি তোমাকে সেটা দিব। এই চ্যালেঞ্জটা কিন্তু কেউ নিতে জানে না। সো তোমাকে কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারতে হবে। এই চ্যালেঞ্জটা নিতে পারবা তুমি কখন? যখন তুমি কম্পিটেন্ট হবা। আর একটা ছোট্ট টিপস, যদি এই ধরনের কথা তুমি প্রায়ই বলো যে আমরা যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় থাকি, আমাদের রাস্তাঘাটে অনেক সময় চলে যায়। এই রাস্তাঘাটের সময়গুলো কিন্তু আমরা 10 মিনিট স্কুলের বিভিন্ন ভিডিওগুলো দেখে কাজে লাগাতে পারি। একটা পাওয়ার পয়েন্টের ভিডিও দেখে শিখে নিলাম, একটা এক্সেলে, যেমন আমাদের দেশের অনেক লোক এক্সেল করে কি 2 যোগ 2 4, এটাতে প্রথমে 2 লেখে এক বক্সে, আবার লেখে 2 লিখে একটা ক্যালকুলেটর নেয়, নিয়ে 2 যোগ 2 করে 4 লেখে, সেই 4 নিয়ে নেয় আবার এই বক্সে বসে। বাট ওটা যে একটা টান দিলেই যে 4 হয় এটাই অনেকে জানে না। তো তুমি যদি না জানো তাহলে তোমার ডেভেলপমেন্টটা হবে কিভাবে? তুমি যে জায়গায় যেতে চাও সেই জায়গায় এখন যারা গেছে তারা কি কি জিনিস জেনে গেছে, কিভাবে গেছে, তারা কোন বয়সে কি কি কাজ করছে, এটা তোমার জানতে হবে না? এটা কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি এই জ্ঞান আহরণ থেকে মানে নিজেকে যদি দূরে ঠেলে রাখো, নিজেকে যদি দূরে সরিয়ে রাখো, তার মানে আলটিমেটলি তুমি কিন্তু তোমার সাকসেসের যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা থেকেও তুমি কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখবা। লাস্ট আমি মানে ফুল ইয়েটা শেষ করবো, কনভারসেশনটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি। এটা নিয়ে আয়মান আমাকে একটু আগে বলছিল যে একটা ভিডিও করবে। আমার জন্য আমার লাইফে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দিছে কি? সো আমি একবার একটা ট্রেনিং করলাম, ট্রেনিং এর পরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে ট্রেনিং এ যারা উপস্থিত ছিল তাদের একজনকে বলা হলো যে আপনি আপনার নাম পরিচয় দেন, দিয়ে আপনার ট্রেনিংটা করে কেমন লাগলো সেটা আপনি জানান। সো উপস্থিত ওই ভদ্রলোক উনি বললেন যে আমার নাম অমুক, কিন্তু আমার পরিচয় দেওয়ার মতো তো কোনো পরিচয় নাই। কেন পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় নেই? কারণ আমার নাম, তোমার নাম আয়মান সাদিক, তুমি এটা জানো। তোমার বাবার নাম কি তুমি সেটা জানো। তোমার দাদার নাম কি তুমি সেটা জানো। তোমার দাদার বাবার নাম তুমি কিন্তু তোমার দাদার বাবার নাম জানো না। অথচ তোমার দাদার বাবা উনি কিন্তু গত 100 বছরের মধ্যেই পৃথিবীতে ছিলেন, কিন্তু ওনার কথাটা হয়তো আমরা কেউ মনে রাখিনি। তদ্রুপ আমি আছি, আয়মান আছে, আরো অনেকে যারা আছি, আমরাও আজকে আছি, হয়তো আর 100 বছর পরে আমরা থাকবো না। আমরা এই সভ্যতাকে, এই দেশকে, এই সমাজকে, আমাদের পরিবারকে কি দিয়ে গেলাম? আমরা কি সেই ভালো মানুষটা হতে পারলাম? আমাদের কর্মজীবনটা কি সেরকম মানে সাফল্যমণ্ডিত একটা কর্মজীবন, যে কর্মজীবন আরো 10 জন, 15 জন, 50 জন, 100 জনের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারছে? আমরা কি নিজেরা সেরকম দক্ষ হতে পারছি? নিজেকে একটু এই প্রশ্নগুলো করলে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি একটু পাওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো আশা করি অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। থ্যাঙ্কস ফর দ্য বিগ আইডিয়া ভাই। আশা করি আজকের যে সেশনটা ছিল এখান থেকে লিঙ্কডইন, ভিডিও জবস প্রোফাইল, এটার কার্যকারিতা কেন দরকার, এন্ড ফিউ হ্যাকস যেগুলো খুব ইজিলি বলে দিয়েছে নিয়াজ ভাই, এগুলো জিনিস তোমাদের অনেক কাজে লাগবে। এন্ড প্লিজ পয়েন্টার করে যেসব পয়েন্ট বলা হয়েছে ওগুলো লিখে রেখে নিজের একটা পার্সোনাল অডিট করো, জিনিসটা লাইফ অনেক কাজে লাগবে। সিভি এবং ইন্টারভিউর পয়েন্টগুলো নিয়েও আমাদের কিন্তু 10 মিনিট স্কুলের ডিটেইলড কোর্স দেওয়া আছে। আমাদের অ্যাপটা নামালে স্কিল ডেভেলপমেন্ট সেকশনে সবগুলো কোর্স পেয়ে যাবে, ইটস অ্যাবসলিউটলি ফ্রি। আশা করি এই সেকশনের পরে যে আইডিয়াগুলো হয়েছে ওগুলোকে আরেকটু সারিয়ে নেওয়ার জন্য এই কোর্সগুলো করে ফেলবা। উইশ ইউ অল দ্য বেস্ট, হোপ এভরিওয়ান গেটস দেয়ার ড্রিম জব। থ্যাংক ইউ।